জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আমরা পাপের প্রায়শ্চিত্ত নিয়ে এপিসোডটা তৈরি করব। কে করবে পাপের প্রায়শ্চিত্ত, কি কি পাপ করেছে। আজকে নন্দীগ্রামে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, মমতা ব্যানার্জি তিনি কিভাবে উস্কানি দিয়েছেন, শুভেন্দু অধিকারী তার কি রিপ্লাই দিলেন, সেটা নিয়ে আমরা মূল আলোচনা করব। কিন্তু কিছুক্ষণ আগে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের জন্য তৃতীয় তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। 19 জনের নাম ঘোষণা করা হয়েছে। সম্ভবত আরেকটা তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। কোথায় কে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই নামগুলো আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বোস, রাজগঞ্জ তপশিলি জাতি এসসি সিট, সেটা দীনেশ সরকার, তাকে হারাধন সরকার নামে অনেকে চেনেন। চিরঞ্জিত রায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামপুর থেকে। এরপরে যে নামটা ঘোষণা করা হয়েছে হরিপদ বর্মন, তিনি হেমতাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইংলিশ বাজার থেকে অম্লান ভাদুড়ি, শান্তিপুর থেকে স্বপন দাস, রত্না দেবনাথকে দেওয়া হয়েছে পানিহাটির টিকিট। রত্না দেবনাথ এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, এটা মাথায় রাখবেন। রত্না দেবনাথ হচ্ছেন অভয়ার মা। রত্না দেবনাথ, তার মেয়ের নাম আমরা প্রকাশ করছি না, তার ছবি প্রকাশ করছি না, কিন্তু নামটা আপনাদেরকে জানিয়ে দিলাম। রত্না দেবনাথ পানিহাটির তিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির। এটা অত্যন্ত উল্লেখযোগ্য। মানে স্বাধীন দেশের ইতিহাসে কোন সাধারণ নির্বাচনে কোন এইভাবে রেপ এন্ড মার্ডার ভিকটিম তার পরিবারের কেউ কোন সাধারণ নির্বাচনে লড়েছেন বলে আমাদের এখনো পর্যন্ত জানা নেই। ভারতীয় জনতা পার্টি তো বটেই, কোন রাজনৈতিক দলের কোন প্রার্থী আজ পর্যন্ত কোন রেপ এন্ড মার্ডারের কোন ভিকটিমের পরিবার লড়েছেন কিনা আমাদের জানা নেই। এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে কুর্নিশ জানাচ্ছি, শত সহস্র কুর্নিশ জানাচ্ছি, এবং পানিহাটির প্রত্যেকটা মানুষকে বলছি যে অভয়াকে হেরে যেতে দেবেন না। অভয়া মারা গিয়েছে, কিন্তু তার যে ইচ্ছা, তার যে স্বপ্ন, তার বাবা মায়ের স্বপ্ন, লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, কোটি কোটি মানুষের যে ইচ্ছা, এই দেশ তো বটেই, গোটা পৃথিবীর মানুষ এক সময় যাকে নিয়ে আন্দোলন করেছিল, যার সুবিচার চেয়ে, যার ন্যায় বিচার চেয়ে, এখনো পর্যন্ত প্রত্যেকদিন পানিহাটির ওই বাড়িতে এখনো পর্যন্ত মোমবাতি প্রজ্বলিত হয়। এখনো পর্যন্ত আমাদের বুকের মধ্যে যে ধিকি ধিকি কষ্টটা রয়েছে 2024 সালের 9 আগস্টে, সেই অভিশপ্ত রাতে যেভাবে একজন কর্তব্যরত চিকিৎসকের উপরে হামলা হয়েছিল, খুঁড়ে খুঁড়ে খাওয়া হয়েছিল, তাকে ধর্ষণ করা হয়েছিল, তাকে খুন করা হয়েছিল, তার বিচার কিন্তু এখনো পর্যন্ত বকেয়া রয়েছে। তার বিচার একমাত্র হতে পারে যদি এই অভয়ার মা একদম নিরঙ্কুশ ভাবে সংখ্যাগরিষ্ঠতা পান। মানে আমি মনে করি না পানিহাটিতে যদি কোনো রক্ত মাংসের মানুষ থাকেন, যদি তার মধ্যে সাধারণ মানুষের মতো তার যদি হাত থাকে, পা থাকে, চোখ থাকে, তাহলে অন্য কোনো প্রার্থীকে আর ভোট দেওয়া উচিত নয়। আমি প্রার্থনা করছি, আমি কামনা করছি, আমি দাবি করছি, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, পানিহাটির প্রত্যেকটা ভোটারের কাছে আপনারা অবশ্যই রত্না দেবনাথকে ভোট দেবেন। অভয়ার জন্য একটা ভোট দেবেন। সারা জীবন পা চাটুন, চামচাগিরি করুন, যা খুশি করুন, যে কোনো আদর্শে আপনারা বড় হন, যে কোনো আদর্শকে লালিত করুন, কিন্তু রত্না দেবনাথকে অবশ্যই আপনারা জেতাবেন। এরপরে আসছি হাওড়া মধ্য, বিপ্লব মণ্ডল, দীপাঞ্জন চক্রবর্তীকে উত্তরপাড়া থেকে টিকিট দেওয়া হয়েছে। উত্তরপাড়ায় আরো বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। দীপাঞ্জন বাবুও যোগ্য প্রার্থী। অরূপ কুমার দাস সিঙ্গুর থেকে তাকে প্রার্থী করা হয়েছে। দীপাঞ্জন কুমার গুহ চন্দননগর থেকে টিকিট পেয়েছেন। চুচুড়া থেকে টিকিট পেয়েছেন সুবীর নাগ। মধুমিতা ঘোষ, তাকে হরিপাল থেকে টিকিট দেওয়া হয়েছে বিজেপির। তিনি এই 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তমলুক থেকে হরে কৃষ্ণ বেরা, তমলুক থেকে জল্পনা ছিল যে কাকে প্রার্থী করা হবে, অবশেষে নাম জানা গেল হরে কৃষ্ণ বেরা। মেদিনীপুর থেকে শঙ্কর গুচ্ছাইত, পূর্বস্থলী দক্ষিণ থেকে প্রাণ কৃষ্ণ তপাদার। শ্রীকৃষ্ণ ঘোষকে টিকিট দেওয়া হয়েছে কাটোয়ায়। সাঁইথিয়া থেকে টিকিট দেওয়া হয়েছে কৃষ্ণ কান্তি সাহাকে। অনিল সিংকে নলহাটি থেকে টিকিট দেওয়া হয়েছে। এই 19 জন প্রার্থীর নাম একদম সদ্য সদ্য আমরা হাতে পেয়েছি। আমরা আপনাদেরকে জানালাম। এর মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্যভাবে, যেটা আমাদের প্রত্যাশিত ছিল, যেটা আপনারা অনেকেই প্রত্যাশা করেছিলেন, যে অভয়ার পরিবারের কাউকে টিকিট দেওয়া হোক, অভয়ার মাকে টিকিট দেওয়া হোক। তিনি তার কারণ তিনি এর আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি অনলাইনে তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিয়ে নিয়েছেন। এবারে আমরা শুরু করছি ছোট্ট একটা ভিজুয়াল দিয়ে। আপনারা দেখুন যে একদিকে দেখবেন ভাইপো দাঁড়িয়ে আছে, ফাঁকা মাঠ, হেলিকপ্টার দেখার জন্য কিছু ভিড় হয়েছে।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মানুষের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন। নন্দীগ্রামের ছবি খানিকটা আপনাদের দেখাবো। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই স্বাগতম। নন্দীগ্রাম মন্ডলচরের সমস্ত কার্যকর্তাদের পক্ষ থেকে আহ্বান করি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই স্বাগতম। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম, 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 সুস্বাগতম, স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। পশ্চিম বাংলার কণ্ঠস্বর বাংলার জনদরদী নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই স্বাগতম। পরিবর্তনের গর্জন, পরিবর্তনের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। বন্ধুরা, নন্দীগ্রামের এই ছবি দেখলে আর বুঝতে পারছেন, আমি পুরোটা দেখালাম না, মানে যে ছবি আমাদের কাছে এসেছে সেটা তো ঘন্টা পর ঘন্টা ধরে দেখানো যায়। যে শুভেন্দু বাবু যাচ্ছেন ভিড়ের ভেতর দিয়ে, তাকে বয়স্ক মানুষরা তাকে আশীর্বাদ করছেন, শুভেন্দু বাবু নিচু হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করছেন, বয়স্কদেরকে ছোটদেরকে তার স্নেহাশিস জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, মায়েদের সঙ্গে হাত মেলাচ্ছেন, সবাই তাকে আশীর্বাদ করছেন। ভিড়ের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে শুভেন্দু বাবু যাচ্ছেন। অন্যদিকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি গিয়ে তার পিসির মতোই, কিন্তু পিসি যেভাবে উত্তরবঙ্গে ময়নাগুড়ি থেকে হুমকি দিয়েছেন যে বিজেপির সদস্যরা, কর্মীরা, সমর্থকরা তারা নাকি ভোটের পরে তারা নাকি পিঠে পোস্টার নিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, এটা এক ধরনের হুমকি। আর ভাইপো গিয়ে সেখানে হুমকি দিয়ে এসছে, মানে নন্দীগ্রামে হুমকি দিয়ে এসছে যে সেখানে নাকি রবীন্দ্রসঙ্গীতের পরে, মানে 4th মেতে ফল প্রকাশ হবে, তারপরে নাকি ডিজে বাজবে। এটা এক ধরনের হুমকি, এটা এক ধরনের হুমকি। যেমন ভাবে গুড় বাতাসা, মশারি টাঙিয়ে রাখা, যেভাবে উন্নয়ন নাকি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে বোলপুরে, মানে বীরভূমে, সেই বাঘ তো এখন ছাগল হয়ে গেছে জেল খেটে। আচ্ছা, শুভেন্দু বাবু নন্দীগ্রামে খুব ছোট করে তিনি কি উত্তর দিলেন একটু দেখে নিই, তারপরে বলছি, আলোচনাটা করছি, দেখে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে বলেছে যে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আর বিজেপি করি না নির্বাচনের। চৌঠা মের পরের দিন ওনাকে কালীঘাটের সামনে, মন্দিরের সামনে বাটি নিয়ে বসতে হবে। যেখানে সভা করছেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভিডিও নিয়ে বিরাট প্রশ্ন তুলেছেন তৃণমূলের কাল থেকে। উত্তর দেব না। এই যদি মাপকাঠি হয়, এই যদি মাপকাঠি হয়, তাহলে সিওমতে যারা কাজ করেছেন তারা কোন জেলারই জেলা শাসক হতে পারবেন না। সিওমতে যারা কাজ করেছেন, কোন সালের কথা বলছেন? 2018-19। আমি তখন কোন দলে? ওই ভিডিওকে নিয়োগ কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে। উনার মাথার চিকিৎসা দরকার, সরি টু সে। উনার বয়সকে সম্মান রেখে আমি বলছি, মুখটা ঠিকঠাক রাখুন, ভাষা প্রয়োগ সম্পর্কে সচেতন হন, উদ্ভ্রান্ত করবেন না, উদ্ভ্রান্ত হবেন না, এবং কথাবার্তা যা বলবেন সংসদীয় ব্যবস্থা, সংবিধানকে মেনে বলবেন। দেখুন বন্ধুরা, কেউ পাগল হতেই পারে, কেউ উন্মাদ হতে পারে, সেটা বাড়ির মধ্যে পাগলামি করুক, কিন্তু পাবলিক প্লেসে গিয়ে মুখ্যমন্ত্রী, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তৃণমূলের নেত্রী, 3 বার যিনি ক্ষমতায় রয়েছেন, যিনি যেতে চলেছেন, তিনি যেভাবে পাগলামি করছেন, উন্মাদের মতো আচরণ করছেন, যেভাবে হিংসায় উস্কানি দিচ্ছেন, আমরা এর আগের এপিসোডে কিন্তু বলেছি, দর্শক বন্ধুরা যারা আমাদের এই ভিডিও দেখবেন, এই উস্কানিতে পা দেবেন না। উস্কানিতে পা দিলে ক্ষতিটা আপনাদেরই হবে। যেমন করে কেউ কেউ এই মমতা ব্যানার্জি উস্কানি দেওয়ার পরে, ভাইপো ডিজে বাজানোর কথা বলার পরে, পূর্ব মেদিনীপুরের খেজুরিতেই, মানে তিনি গেছেন নন্দীগ্রামে, খানিকটা দূরে খেজুরি বিধানসভা, তালপাটি খালের এপারে। আমি খুব ভালো করে জানি, আমার ছোটবেলা প্রাথমিক স্কুল, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, আমি ওখানেই আমার কৈশোর কেটেছে। ফলে ওখানকার জমি, ওখানকার মানুষ, ওখানকার গ্রাম, ওখানকার খাল, পুকুর, নদী, সমস্ত ব্যাপারে আমার একটা সম্যক উপলব্ধি রয়েছে। সেখানকার মানুষ কিন্তু না, মানে শুনবে, বুঝবে, কিন্তু কাজের কাজটা ইভিএম এ ভোট দেওয়ার সময় দেখবেন। আপনাদের আমরা দায়িত্ব নিয়ে আজকে বলে দিচ্ছি, পূর্ব মেদিনীপুরের 16টা তো আসন রয়েছে, আমরা খবর পাচ্ছি, আমরা আস্তে আস্তে খবর পাচ্ছি। এই যে তালিকা এসছে, সেই তালিকায় পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না,
এর পাশাপাশি নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, এইটা হচ্ছে 16টা সিট। এখানে আর প্রার্থীদের নাম আমি বললাম না, প্রত্যেকটা প্রার্থী কোটি কোটি টাকা খরচ করছে, কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ, আপনারা যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তারা বাদ দিয়ে যারা জানেন না তাদের জন্য বলছি, অত্যন্ত চারিত্রিকভাবে দৃঢ়, অত্যন্ত মেধাবী, রাজনৈতিকভাবে তো বটেই, তার কারণ আর কিছু না। দেশ স্বাধীন হওয়ার আগে, মানে 1947 সালের আগে, 42 সালে, তার 5 বছর আগে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন হয়েছিল, সবাই আপনারা জানেন। সেখানকার যারা বীর সৈনিক, যারা বিপ্লবী, যারা স্বাধীনতা সংগ্রামী, সুশীল চন্দ্র ধারার নাম আপনারা জানেন, আপনারা জানেন সমস্ত বিপ্লবীদের নাম, তারা কতটা দৃঢ়চেতা ছিলেন। সেই বংশানুক্রমিক সেই জিন কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষদের মধ্যে, গোটা মেদিনীপুরের মানুষদের মধ্যে রয়েছে। অনেক ইতিহাস আছে, সেগুলো আর বলবো না, অনেক ইতিহাস আছে। অত্যাচারী ব্রিটিশের সময়ে পুলিশের জিপকে কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তো তেভাগা আন্দোলন হয়েছিল, তার ইতিহাস আপনারা জানেন। তারপরে হয়েছিল জমি আন্দোলন, কিভাবে লেজ গুটিয়ে পালাতে হয়েছিল বামফ্রন্টের ক্যাডারদেরকে এবং পুলিশকে, সেই ইতিহাসও আপনারা জানেন। ফলে পূর্ব মেদিনীপুরের মানুষদের নিয়ে ছেলে খেলা করা, তাদেরকে উস্কে দেওয়া, তাদেরকে হিংসায় প্ররোচনা দেওয়া চলবে না, হবে না। তবু আজকে কিছু গাধা ছাগল, তারা একদম চতুষ্পদ বললেও চতুষ্পদদের ছোট করা হয়, আজকে একদম খেজুরি বিধানসভার অন্তর্গত একটা জায়গায়, সেখানে একদম সাধারণ যুবককে বিনা কারণে জুতো দিয়ে মেরেছে। এবং তারপরে যা খবর পাচ্ছি, খুব হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ফল হবে না। এই যে হিংসায় উস্কানি দেওয়া, আবার বলছি, আগের এপিসোডে যে কথাগুলো বলেছি, গোটা রাজ্যের মানুষ, যুবকরা, বিশেষ করে যুব সম্প্রদায়ের, তোমরা আমার চেয়ে বয়সে ছোট, তোমাদেরকে সাবধান করছি, পরামর্শ দিচ্ছি, কোনোভাবে এই পিসি ভাইপো আসতে পারবে না। তার আগে তারা চেষ্টা করছে যে একটা আগুন লাগিয়ে দাও, একটা হিংসা ছড়িয়ে দাও, দাঙ্গা ছড়িয়ে দাও। খবরদার কেউ পা দেবেন না, কেউ পা দেবেন না। এই যে ডিলিট হয়ে গেল যে নামগুলো, সেটা নিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হবে। যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 30 লাখ 32 লাখের নিষ্পত্তি হয়েছে, মানে 60 লাখের নাম ছিল অ্যাডজুডিকেশনে, সেখান থেকে 32 লাখের নিষ্পত্তি হয়েছে, 40% বাদ হয়ে গেছে। এই 40%কে নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হবে। নির্বাচন কমিশনের তরফে হাইকোর্টে আবেদন করা হয়েছে যাতে করে এই সাপ্লিমেন্টারি লিস্টগুলো প্রত্যেকদিন বের করা যায়। নির্বাচন কমিশন কিন্তু অন্যভাবে খেলছে। পিসির খেলা, পিসির ইচ্ছা, পিসির পরামর্শ, পিসির যে দিবা স্বপ্ন, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। আর এই হেলিকপ্টার নিয়ে যাওয়া, হেলিকপ্টার দেখার জন্য ভিড় দেখে আপনারা বিচলিত হবেন না। আপনারা মনে করবেন না যে হ্যাঁ বিরাট একদম সেই গত 3 বার সাধারণ নির্বাচনের মতো 11, 16 আর 21 সালের মতো আবার ড্যাং 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 করে নাচতে নাচতে তৃণমূল চলে আসবে, সেটা মনে হয় আপনাদের? দেখুন, গ্রামের মানুষ তারা একটুখানি আমোদ করতে যান। হেলিকপ্টার তো প্রত্যেক দিন দেখা যায় না বাড়ির উঠোনে। হেলিকপ্টার যাচ্ছে 50 কিলোমিটার 60 কিলোমিটারের পথ, যেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা বড় জোর সময় লাগে গাড়িতে যেতে, তাও আবার এদের তো আবার পুলিশ থাকে বা গ্রিন করিডোর করা হয়, মানে সবসময় সবুজ বাতি, কোথাও দাঁড়াবে না। এই গাড়িগুলো করেও তারা কোনো রাস্তায় নামছেন না, ভয়ে নাকি কিসের আতিশয্যে? এত পয়সা, এত অহংকার, সেটা তো দেখাতে হবে, সেটা তো দেখাতে হবে। এই কারণে হেলিকপ্টার করে বাবুরা যাচ্ছেন, পিসি ভাইপো সব হেলিকপ্টার করে গ্রামে গ্রামে যাচ্ছেন। আর হেলিকপ্টার দেখার জন্য কিছু মানুষ জড়ো হচ্ছেন, কিন্তু সেখানে না পৌঁছতে পারছে সংবাদ মাধ্যমের বুম, আর না পৌঁছতে পারছেন সাধারণ মানুষ। উল্টো দিকে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির যে প্রার্থীরা যারা, তারা তো এবারে যে প্রার্থী তালিকাটা, একদম দ্বিতীয় তালিকায় প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল যে একই অচেনা লোক, না, পরে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে তারা একদম মাটির সঙ্গে সম্পৃক্ত। আর এবারের ভোটটা যেটা হতে চলেছে, কোনো প্রার্থী দেখে নয়, কোনো মুখ দেখে নয়, শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যারা রয়েছে, ধর্ষণের বিরুদ্ধে যারা রয়েছে, চুরির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যারা রয়েছে, তারা একজোট হবে। এবং যারা উন্নয়নের পক্ষে রয়েছে, যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করেন, ভালোবাসেন, এত রাজ্যে 20-21টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে মুসলিম নেই। ফলে মুসলিম বিরোধিতা, সেই যে কার্ডটা খেলা, ভিকটিম কার্ডটা খেলা, সেটা এবারে আর কাজ করছে না। আবার মুসলিমদের যে সমস্ত অন্যান্য দলগুলো, তারা যেভাবে জাঁকিয়ে বসেছে, সব মিলিয়ে এই আতঙ্কগ্রস্ত হওয়া, ভুলভাল কথা বলা, আতঙ্ক ছড়ানো, শুধু তাই নয়, সংবিধানকে ভাঙা,
বিজেপির তরফে আজকে নির্বাচন কমিশনকে একটা চিঠি পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে কালীঘাটের যে স্কাই ওয়াক রয়েছে তার বাইরে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির দাঁত কেলানো ছবি দিয়ে প্রচার করা হচ্ছে, সেই ছবি অবিলম্বে খুলে ফেলা হোক। এবং আপনারা শুনলেন শুভেন্দুবাবু কি বললেন, ৪ঠা মের পর থেকে মমতা ব্যানার্জিকে কালীঘাটের মন্দিরের বাইরে বাটি নিয়ে বসতে হবে, অর্থাৎ এটা একটা তিনি পরোক্ষে বলেছেন, এটা একটা রূপকার্থে তিনি বলেছেন বাটি নিয়ে বসতে হবে, মানে তিনি কোনোভাবেই আর ক্ষমতায় আসতে পারবেন না। বন্ধুরা, আজকের এপিসোড যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের একমাত্র পাথেয়। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।